নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আগের দিন যেখানে ব্লগ শেষ হয়েছিল, পরের ব্লগটা আমি সেইখান থেকেই শুরু করলাম। আজকে দুটো জিনিস প্রথমবার হলো। একটা হচ্ছে মাথা মুড়িয়ে নেওয়ার পর আজকে প্রথমবার আমি ওড়না ছাড়া বেরোলাম। আর দ্বিতীয় হলো আজকে প্রথমবার আমি এক সাবস্ক্রাইবার দিদির হাজবেন্ডের টোটোতে চললাম। ভদ্রলোক যখন চড়লাম খুব সুন্দরভাবে হেসে বললেন, চড়ুন না দিদি, আমি আপনাকে চিনি। তখন অতটা মালুম করিনি। পরে যখন ভাড়া দিচ্ছি তখন উনি বললেন যে আপনার ভিডিও আমার ওয়াইফ দেখে, আমিও মাঝে মাঝে দেখি। ভালোই লাগলো শুনে। আমাদের শিলিগুড়িতে এখানে কিন্তু এই ভুটিয়া মার্কেট হবে, সেটার খাঁচাটা পড়ে গেছে। এটার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো যাই হোক, এখন মেয়েকে নামিয়ে দেওয়ার পর ওই দাদাকে টাটা করে দিলাম, টোটোওয়ালা দাদাকে। তারপরেতে এই পাকুড়তলা মোড়ের পাকুড় গাছটাকে ভালো করে খেয়াল করলাম। প্রচুর ঠাকুরের ছোট 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 সিংহাসন। তা আমি ঠিক বুঝতে পারছিলাম না, যেহেতু রাত্রির বেলাতে, যে কোনটা কোন ঠাকুর। আমার তো সবগুলোকেই বজরংবলী মনে হচ্ছিল, এটা বাবা লোকনাথ, এটা বুঝতে পারছিলাম। তারপর একটা ওই একটু মেটে মেটে সিঁদুর দেওয়া, তারপর বুঝলাম যে না, এইটা বজরংবলী, তার পাশেরটা সম্ভবত গণেশ। তো এখন কি হয়, পাকুড় গাছ তো আমাদের ভীষণ মানে একটা পবিত্র গাছ মানা হয়। তো চতুর্দিকে এরকম একটা সুতো টুতো দিয়ে ঘিরে রাখা, ওখানে একটা শিবের থানও রয়েছে, প্লাস একটা শনির থানও রয়েছে। তারপর ঘুরে এই দিকটায় চলে এসে আবার একটা ওই মার্বেলের একটা ছোট্ট সিংহাসন, সেখানে দেখলাম মা কালীকে ছোট করে ওরা প্রতিষ্ঠা করেছে। দুপুরকে ঢুকিয়ে দিয়ে আমার একটু মার্কেটে কাজ ছিল। আমি ধরে নিয়েছিলাম 2 ঘন্টা আমার মার্কেটে কেটে যাবে, কারণ আমার মার্কেটে অনেকগুলো কাজ আছে। কিন্তু দেখা গেল যে টুপুর খানিক দূর যাওয়ার পরই খবর পেলাম টুপুরের স্যার পড়াবেন না। টুপুর কাছে সেই ইনফরমেশনটা ছিল না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কোনো খবর ছিল না। তো যাই হোক, আবার ফেরত চলে এলাম এবং এই পাকুড় গাছের তলা দিয়ে আস্তে আস্তে বলি ঘটনাটা। সেটা হচ্ছে, আমার শ্বশুরমশাই আমি বাড়িতে এসে যখন বললাম ওখানে অনেকগুলো ছোট ছোট মূর্তি হয়েছে, যেগুলো আমি আগে খেয়াল করিনি, বলে যে গাছটাকে বাঁচানোর জন্যই নাকি এই জিনিসগুলো করা, না হলে অনেক সময় এই রাস্তা বাড়ানোর জন্যই গাছটাকে কেটে ফেলার প্ল্যান অনেক হয়েছে। কিন্তু এক তো হচ্ছে গিয়ে বহু বহু প্রাচীন গাছ, এবং এই গাছটা হিন্দুদের খুব পবিত্র একটা গাছ, সেটাকে বাঁচানোর জন্যই এইরকম ভাবে এই গাছটার নিচে চাতাল করে সমস্ত কিছুই ঠাকুর দেবতাকে বসিয়ে দেওয়া। তো যাই হোক, এখন যেটা দেখছেন যে একটু কালুয়াতি করে আমি মাথার ঢাকনাটা খুলে দিচ্ছি যে না, আমি এইভাবেই যাব, কিন্তু সেটা করে খুব ভুল হয়েছে। সেটা হচ্ছে আমার এইভাবে করে ঠান্ডা লেগেছে, এবং এখন যে আমি ভয়েস দিচ্ছি আমার গলা শুনে বুঝতে পারছেন তো যে আমার একটু গলাটা খোনা খোনা। সেটার কারণ হচ্ছে এইটা। না হলে এমন কিচ্ছু আমি সারাদিনে ঘরেতে করিনি যাতে করে আমার ঠান্ডা লেগে যেতে পারে, একমাত্র এই কাজটি ছাড়া। এবং আমার কানে যে হু হু করে ঠান্ডা লাগছে আমি সেটা তখন বুঝতে পারছিলাম। সেটা বুঝতে পেরেই তারপর একটু কানে আবার খানিক বাদে তুলেও দিয়েছি, কিন্তু ততক্ষণে ঠান্ডাটি লাগা হয়ে গেছে। তো যাই হোক, অনেকগুলো জিনিসই করতে হবে যেহেতু, এবং মার্কেটের এত কাছে এসেছি, তাই টুপুরকে নিয়েই বললাম চল মা একটুখানি যাই, একটু কিনে জিনিসপত্রগুলো কিনে নি। তো আমার বাথরুমের লাইটটা ফিউজ হয়ে গেছে, সেই একটা ছোট করে বাল্ব কিনে নিলাম। তারপর আমলা কিনতে হলো, প্লাস একটু আপেল, সেটাও কিনে নিলাম। এখন কমলা লেবু কিনতে চাইছি না, কারণ কমলা লেবুগুলো এখনো খুব একটা মিষ্টি বলে আমার ঠাউর হচ্ছে না। যদি ওরা খুবই বারবার বলছে যে না, এটা নাগপুরের কমলা, এটা খাবেন, এটা মিষ্টি, কিন্তু এখন কমলা লেবু নেবো না, আর একটা সপ্তাহ খানেক যাক। তারপরে এখানে এলাম, আরো টুকিটাকি অনেক কিছু মুদির দোকানে কেনাকাটা করার পর টুপুরের একটু চুটুর পুটুর খিদে পেয়েছে, বাইরে বেরিয়েছে, একটু কিছু না খাওয়ালে হয়, তাই একটু ছোট্ট করে একটা ওই কাপ কেক মতো খেলো। তারপর বাড়ি এলাম। বাড়িতে এসে আমার যে কাজটি আমি করব বলেছি সেই কাজটা কমপ্লিট করলাম। এই জিনিসগুলোকে নামিয়ে নিয়েছি, এটা কালকে করে নেব। এবং একটা দিক পরিষ্কার করার ছিল, সেটা করে ফেলেছি। এখন এই জিনিসগুলো খুব একটা বড় কাজ না, ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ততক্ষণে শরীরটা জানান দিচ্ছে যে ঠান্ডাটি আমার লেগে গেছে। আজকে আবার টুকুকে নিতে যাওয়ার সময় ঠান্ডা লেগে গেছে, এবং তারপরে বাড়িতে এসেছি। মা তো ফোন করেই ওই সময়টায়। ফোন করার পর মা বললো এক্ষুনি কর্পূর জ্বালা। তা কর্পূর জ্বালিয়েছি। তারপরে মা বললো মাথায় চাঁদিতে সর্ষের তেল দে, সেটাও দিলাম, কিন্তু নাক থেকে কাঁচা জল আর বন্ধ হচ্ছে না। আমার ঠান্ডাটা লেগে গেল। কর্পূর এতক্ষণে আর নেই, উবে গেছে। যদিও সোয়েটার পরা ছিল, মাথায় টুপি ছিল, সবই ছিল, কিন্তু তাও লেগে গেল, কি আর করার। তো এখন ওরা সবাই শুয়ে পড়েছে, আমি এবার যাব শুতে। কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা। আজকে আর জিমে যাইনি, কারণ সারা শরীরে ব্যথাও হয়েছে। প্যারাসিটামলের সাথে সাথে
আমি খেয়েছি সেট্রিজিন, সেটার প্রভাব এখনো চলছে। আমি ঠিক যেটা হয় আমার সেট্রিজিন খেলেই এটা আমার হয়, আমি ঠিক বুঝে উঠতে পারি না কোন কাজ কখন করব, কিভাবে করব, মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার একটুখানি সমস্যা হয়। খুব একটা মেজর কিছু না হলেও মানে কেমন যেন একটা হয়ে যায়, মানে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। তো সেটাই আর কি চলছে। তো আমি কাজকর্ম করছি। আজকে আমি কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে বিছানার চাদরটাকে বদলাতে হবে। এক তো মাথায় তেল দেওয়ার বহর আমার প্রচুর বেড়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে চাদরের বেশি দিন আর একসাথে রাখা উচিত নয়। আমার শ্বশুরমশাই বলছে সপ্তাহে একদিন করে চাদর বদলানো উচিত। তো আমার নিচের আলপনাদি কিন্তু তাই করে, আমারই এটা অনেক সময় দেরি হয়ে যায়। তো এখন ঠিক করেছে যে না, যখন বলেছেন উনি তখন চাদরটাকে বদলে দেব। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন, এর আগে কয়েকবার জিজ্ঞেস করেছিলেন যে তোমরা প্লাস্টিকের উপরে কেন এটা পাতো। প্রথম কথা হচ্ছে আমাদের না ওই কালানটা অনেক পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে যাওয়ার পর ওই জায়গা থেকে নারকেলের ছোবরা একটু একটু করে বেরিয়ে গেছে, সরাসরি চাদর পাতলে পিঠে একটু লাগে, জন্য প্লাস্টিকটা দিয়ে দেওয়া হয়। তার উপরে চাদর পাতলে খুব বেশি স্লিপ করে চলে আসে, মানে চাদরটা জায়গা মতো থাকে না, জন্য উপরে একটা এরকম কম্বল টাইপের পাতা হয়। ওই যে দেখুন, কিছুতেই আমি এটাকে ঠিকঠাক যাতে পারতে পারছি না, মানে যেটা লম্বা সেটা চওড়ায় করছি, যেটা চওড়া সেটা লম্বায় করছি। আসলে এই চাদরটা একটু ছোট, তুলনামূলকভাবে একটু বড় চাদর হলে সেক্ষেত্রে বুঝতে সুবিধে হয়। লম্বায় চড়ায় প্রায় সমান সমান হয়ে গেলে খালি চোখ অনেক সময় ধরা যায় না। যদিও এই চাদরটা আমার খুবই প্রিয়, জয়পুরি প্রিন্টের এই ধরনের প্রিন্ট আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে চাদরটা ছোট জন্য খুব একটা বেশি পাততে চাই না। তো যাই হোক, আজকে পাতলাম অনেকদিন পর। এই রকম রঙের চাদর, এই কম্বিনেশনের চাদর পাতলে ঘরটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো টুকুরের বিছানার চাদরটাও আজকে বদলে দেওয়ার ইচ্ছা রয়েছে। পাশবালিশগুলো কালকে বা পরশু কোনো এক সময় খোল সমেত বদলে দেবো, আজকে বেশি আর করতে চাইছি না। আপাতত হাতের কাজটা তো শেষ করি, তারপর দেখা যাক কি করা যায়। সাতখানা টব নিচ থেকে উপরে চলে এসেছে। আজকে একটু আগেই আমি আর টুকুর মিলে নিয়ে এলাম, এবং একটা সুখের খবর হচ্ছে শিলিগুড়ির আকাশে একটু মেঘ দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই ঠান্ডাটা পড়বে। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা পড়ছে ততক্ষণ পর্যন্ত এই ঠান্ডা গরম চলবে, এবং জ্বর জালি শরীর খারাপ এগুলো বাড়বেই। আর আমি খেয়াল করেছি যে খুব বেশি ডেঙ্গুর প্রকোপ তখনই বাড়ে যখন অনেক দিন শিলিগুড়ি শহরে অনাবৃষ্টি থাকে। এখন দেখে মনে হচ্ছে না যে বাইরেটা বোধহয় সন্ধে লেগে গেছে, আমি সন্ধেবাতি দিয়েছি, তা নয়। এখন বাজে দুপুর 2টো, এবং দেখুন পুজোর পর কিরকম আকাশটা কালো কালো হয়ে এসছে, মনে হচ্ছে যেন সন্ধে লেগে যাচ্ছে। একজন দেখলাম জিজ্ঞেস করেছেন যে তোমাদের দোতলা একতলা মেজারাইনটা কিভাবে, মানে কোনটা আর কি। এই যে এটা হচ্ছে দোতলা, এই যে এদিক দিয়ে উঠে ওইটি হচ্ছে দোতলা, আর এই দিক দিয়ে নেমে এইটি হচ্ছে একতলা, আর এইটি হচ্ছে মেজারাইন, যেখানে আমাদের ঠাকুরঘর। এটার ঠিক নিচেই হচ্ছে গ্যারেজ, এইটাই হচ্ছে মেজানাইন ফ্লোর। এই ঘরটির নিচে হচ্ছে গ্যারেজ, আর উপরে হচ্ছে আমাদের যে ঘরটায় টিভি থাকে, যে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জামা কাপড় গোছাই, সেই ঘরটি। এখন আপাতত একটু নিচে যাচ্ছি, আমার শ্বশুরমশাই দিকে পাঠিয়েছেন, কাজ আছে কিছু, সেই জন্য। আমার তো জ্বর এসেছে, যেহেতু ওই নাক দিয়ে কাঁচা জলের সমস্যাটা হচ্ছে, জন্য সিট্রিজিন খেয়ে খেয়ে দিন যাচ্ছে, যার ফলে এনার্জিটা একটু ডাউন, মানে সবসময় কিরকম যেন একটা ড্রাউজি ড্রাউজি ব্যাপার আর কি। তো এটা ছাড়া তো উপায়ও নেই এখন, এই ওষুধ ছাড়া। নাহলে সারাদিনে সারাদিনে অগুন্তি কাঁচা জল নাক দিয়ে বেরোতেই থাকবে। তাও যে বেরোচ্ছে না তা না, তবে ওই আর কি, এটা খেলে একটুখানি ওই ঘুমের সমস্যাটা আছে, কিন্তু অন্যথায় ঠিক আছে। কিন্তু তাও আমি ঠিক করেছি কিছু কাজ যেগুলো আমাকে করতে হবে সেগুলো তো আমি করবই। যেমন আমি ওই একটা আলমারিকে এই সপ্তাহে গোছাবো মনে করেছি, সেটা অবশ্যই করব, কালকেই কমপ্লিট হয়ে যাবে একদম পুরোটা। একটা ভাগ মানে বড় একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি না, পাল্লাটা বন্ধ বন্ধ করে দিচ্ছি, সেটা সমেত একবারে পুরোটা করে নিয়ে তারপর আপনাদের সামনে কালকে একদম 100% দেখাবোই। আজকে এখন করতে যাচ্ছি হচ্ছে, যেহেতু দিনটা ভালো কাটেনি শারীরিক কারণে, কালকে যেটাকে সরিয়ে নামিয়ে রেখেছি সেই রাগটা এখন কমপ্লিট করতে যাচ্ছি। কালকে একটা মজার ব্যাপার হয়েছে। কালকে একজন আমি ইনস্টাগ্রামে, আমার যে ঝিনু খান তালুকদার যে ইনস্টাগ্রাম আছে সেটাতে দেখবেন আমি যাদেরকে ফলো করেছি তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাবা নিমগরলি বাবার কিছু কিছু প্রোফাইল আছে, মানে তিনি করেননি, তার হয়ে তার ভক্তরা করেছে, সেগুলোকে আমার ফলো করা আছে। তো
তো আমি ওই ফোনটাতে ওটা খুললেই বাবা নিমকরণীকে দেখতে পাই, তারপর বিভিন্ন রকম বাণী শুনতে পাই, তার বলা কোনো কথা হতে পারে। তো সেরকমই কালকে দেখছিলাম, দেখতে দেখতে একটা কথাতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, তার একটা বাণীতে গিয়ে অনেকক্ষণ ছিলাম। তারপর যেই আমি ওয়াইটি স্টুডিও খুলি, দেখি আমার প্রথম কমেন্টটা হচ্ছে একটি বোনের, সে লিখেছে, দিদি আমি তোমার কাছ থেকে বাবা নিমকরণীর যে কথা শুনতে পাই। আমি তখন তাকে কমেন্ট করলাম, আগের দিনের কমেন্ট সেকশনে আছে সেটা, আগের দিনের ব্লগে, যে আমি একটু আগে বাবা নিমকরণীকে দেখছিলাম আর কমেন্ট খুলেই দেখছি তুমি এটা বলেছো। ও জিজ্ঞেস করেছে ও নিমকরণী বাবার কথা শুনতে চেয়েছে। দেখুন ওনার কথা বলার, তো আমি কেউ নই, আমি ওনার সাথে কিভাবে জুড়েছি সেটা বলা যায়। যে আমি, আপনারা হয়তো বা জানেন যারা পুরনো দর্শকদের, আমাদের বাড়িতে হনুমানজির পুজো হতো না, আমার শ্বশুরবাড়িতে তো একদমই না। তিনি কিভাবে আমার এখন মানে আমার বাড়িতে এসেছেন, মানে একরকম সরাসরি পুজো তিনিই আমাদের বাড়িতে তার পুজোর বন্দোবস্ত করে দিয়েছিলেন। তারপর এত কিছু ঘটে যে মানে আমার হনুমানজির প্রতি অবিশ্বাস রাখার আর কোনো জায়গাতে আমি নেই। আমি খুব দৃঢ়ভাবে তার অস্তিত্বকে অনুভব করি। এইরকম ভাবে বাবা নিমকরণীজিও আমার জীবনে এসেছেন। আমি তার নাম কোনো দিন শুনিনি, কোনো দিন না। হঠাৎ করে একটা চ্যানেল তার সম্পর্কে একদিন বলে, এবং যিনি বলছিলেন, কথক যিনি ছিলেন, তিনি মুসলিম, কিন্তু খুব সুন্দরভাবে বলছিলেন। তারপরে আমার ব্যাপারটাকে খুব ক্লিক করলো মাথায়, অনেকগুলো ঘটনা শুনলাম। তারপর ব্যাপারটা নিয়ে সার্চ করতে শুরু করলাম, এবং আস্তে 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 আমি এতটাই নিমকরণী বাবার প্রতি অনুরক্ত হয়ে গেছি এখন এই মুহূর্তে, যে বাবা এখন আমাদের এইখানে অধিষ্ঠান করছেন, অর্থাৎ সদর দরজার সামনে। সারাদিনে যা কাজ করেছি সবকিছু রয়ে সয়ে নিজের সাথে যুদ্ধ করিনি, তবে এটা যেহেতু নিজেকে নিজে প্রমিস করেছি, তাই যতক্ষণ শরীর চলবে ততদিন আমি এইটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি আমার বাড়ি ঘরদোর যত জিনিসপত্র বাড়তি সেগুলোকে আমি ফেলতে শুরু করেছি এবার। সে জামা কাপড় হোক বা আসবাবপত্র হোক বা এমন কিছু হোক যেটা আমাদের এই মুহূর্তে কাজে লাগছে না। একটা ভাঙা হেডফোন যেটা একটু সারিয়ে নিলেই হয়তো বা কাজে লাগতো, কিন্তু তার জায়গায় যেহেতু নতুন চলে এসেছে আমি সেটাকেও বাতিল করেছি। সেটাকে আমি আর ওই সমস্ত করে করেই না আস্তে আস্তে ঘরটাকে জিনিসপত্র আবর্জনা জমতে শুরু করে। যে জিনিস আমার গেল 1 বছর 1.5 বছর 2 বছর ধরে লাগছে না, তার মানে সেটা ছাড়াও আমার জীবন চলছে। সুতরাং সেগুলোকে এবার বাতিল করাটাই উচিত, অবশ্যই সেটা যদি মহামূল্যবান কিছু না হয়। তো যাই হোক, যে জায়গাটা খুলে খুলে দেখাতে চাইছিলাম না সেটা এটা দেখুন কি রকম হয়ে আছে। এটা কালকের মধ্যে এই আলমারিটা আমার পুরোটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এবং একটা র্যাক আমি পুরোপুরি খালি করে দিতে পারবো। মানে জিনিসপত্র গুছিয়ে রাখলে জায়গা কম লাগে, প্লাস কিছু জিনিস বাতিল হবে, এটাও ঘটনা। আজকে আমার ননদের অ্যানিভার্সারি, নন্দাইয়ের অ্যানিভার্সারি। 2012 সালে ওদের বিয়ে হয়েছিল। কি আনন্দ করেছিলাম এই বিয়েটাতে, রে বাপ রে বাপ। এই বিয়ে উপলক্ষে আমার অনেকগুলো শাড়ি হয়েছিল, তার মধ্যে একটা বেনারসি শাড়ি। কিন্তু আমি আজকে একদম শরীর টরীর ভালো নেই, পুরো বেমালুম ভুলে গেছি যে ওর আজকে অ্যানিভার্সারি। শুধু আমি কেন, বাড়ির শুদ্ধ সবাই ভুলে গেছে। ও নিজে সন্ধ্যেবেলাতে ফোন করে, কিরে আজকে আমার অ্যানিভার্সারি বলে। মানে ওর ওইসব ব্যাপারে কোনো ইগো নেই যে আমার এটা ভুলে গেছে কেন, ও মন খারাপ বা সেসব কিছু বাপের বাড়ির লোকেরা মনে রাখেনি, একদমই নেই। ও জানে যে বৌদির শরীরটা ভালো নেই, সেই জন্য। তো তখন থেকে বসে বসে ভাবছি যে টুকটুকিদের বিয়ে হয়েছিল, কত যে আনন্দ হয়েছিল, বাপ রে বাপ। এখনো মনে হয় যে বাড়িতে কার একটা বিয়ে হলে সত্যি। তারপর আমার নিজের ননদ, একমাত্র ননদ, বিয়ের কয়েকটা ফটো আজকে ব্লগেতে বরং দিয়েই দেবো আপনাদের। মানে আমার নন্দাইকে তো দেখাতে পারবো না, কিন্তু ফটো দিয়ে দেবো।
এছাড়াও প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে আরো অনেক ছবি তোলা হয়েছিল, সেগুলো অ্যালবামে আছে। সেটা আজকে শরীরটা আমার খুব একটা ভালো নেই, নাহলে পুরো অ্যালবাম খুলে খুলেই হয়তো বা দেখাতাম। কিন্তু থাক, যেটুকু দেখালাম সেটুকুতে মোটামুটি আপনারা বুঝে গেছেন যে ওকে বিয়েতে কেমন লাগছিল, বৌভাতে কেমন লাগছিল, আমাকে কেমন লাগছিল, আমি কেমন সেজেছিলাম, টুকুর আমার বুমবাদা, আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাইকেই মোটামুটি ছুঁয়ে যেতে পেরেছি আশা করি। তো ভালোই লাগে পুরোনো দিনের এইসব স্মৃতিগুলো রোমন্থন করতে। শরীরটা ঠিক থাকলে আরেকটু বেশি হয়তো বা এনজয় করতে পারতাম। সব থেকে বড় কথা হচ্ছে মনেই করতে পারতাম, মনে থাকতো। কিন্তু সেট্রিজিন আর কিছু বলার নেই। আর এটাও কোথাও না কোথাও মনে হয় জানেন বন্ধু, মানে খুব সত্যি কথা যে এই যে আমার ননদের মা নেই, বাপের বাড়িও অনেকটা ঢিলা পড়ে যায় জানেন তো। মানে এই যদি আমার শাশুড়ি মা হতো, যত শরীর খারাপ যত কিছুই হোক না কেন, দাদা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, বৌদিও ভুলে গেছে, মা হলে কোনো দিন ভুলতো না, কোনো দিন না। সে পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, এটা একদম মানতেই হবে। মানে খুঁটিটাই কেমন যেন একটা নড়বড়ে হয়ে যায়, প্রত্যাশা কমে যায়, সবই হয়। মাকে থাকতে হয় সত্যি, বাবা মা দুজনকেই থাকতে হয়, তার মধ্যেও মাকে থাকতেই হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, তখন